একটা বিষয় ভাবি, এটা যে যারা ৩০ লক্ষ প্রাণ দিল, কেউ বলে ২ লক্ষ, কেউ বলে ৪ লক্ষ মা বোন সম্ভ্রম দিল, এই সারা দেশবাসী তাদের ধারণ করলো সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কষ্ট বরণ করলো। ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিল এবং কি অমানবিক জীবন যাপন করেছে, সারা দুনিয়া শিউরে উঠেছে এবং বিশ্ব বিবেক জাগা নিয়ে একটা বড় ভূমিকা পালন করেছে শরণার্থীরা। এত শরণার্থী না গেলে ভারত হয়তো যুদ্ধে যেত না। সুতরাং প্রায় ৫ ভাগের ১ ভাগ মানুষ, ১ কোটি ২০ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছিল, তখন ৭.৫ কোটি মানুষ। এই অপরিসীম ত্যাগের পরে যে স্বপ্নটা মানুষ দেখেছিল, সেই স্বপ্নটা ভেঙে গেছে বলতেও পারছি না, আবার সেই স্বপ্নটা যে বাস্তবায়িত হয়নি এটা একেবারে প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। এই একটি বিষয়, ব্যক্তিগত হতাশা কিংবা দুঃখ বেদনা এটা বড় কিছু না, এটা এই মানুষগুলোর এই অপরিসীম ত্যাগ, গোটা জাতির অপরিসীম ত্যাগ, বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ভূমিকা স্থপতি হিসাবে জাগিয়েছে মানুষকে। তিনি অনুপস্থিত ছিলেন, কিন্তু তার নেতৃত্ব মানুষকে জাগ্রত করেছে, মানুষের মধ্যে উত্থান ঘটিয়েছে এবং আত্মত্যাগের একটি পথ দেখিয়েছে। বঙ্গবন্ধুর এই জেল কারা জীবন, বিদেশের মাটিতে অনিশ্চিত, এবং তিনি তাকে মেরে ফেলবে এটাই ছিল ধারণা সংখ্যাগরিষ্ঠ মানুষের। সেই ত্যাগ তিতিক্ষা, এবং সেখানে দুঃখজনক হলেও সত্য যে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা অঘোষিত জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। যারা কোনো দল করে না তেমন মানুষও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এবং আমরা হিসাব করে দেখেছি তাদের সংখ্যা 80% হচ্ছে যারা নির্দলীয় মানুষ, এবং তার মধ্যে শ্রমিক কৃষকের সন্তান বেশি, গরিব মানুষের সংখ্যাই বেশি। ধনীর দুলালরা অত সংখ্যায় আসেন, ২-৪ জন এসেছে। এই যে বিপুল একটি জনজাগরণ এবং তার মধ্যে দিয়ে আত্মত্যাগ, হাতের মুঠার মধ্যে জীবনটা নিয়ে এলো, অস্ত্র ধারণ করে দেশ স্বাধীন করার চেষ্টা, সেই চেষ্টা ফলপ্রসূ হলো। যদিও আমাদের অনেক কিছু ঘাটতি ছিল, যেমন জাতীয় ঐক্য ছিল না তখন, ঘোষিত জাতীয়, অঘোষিতভাবে জাতি জনগণের ভিতরে ঐক্য হয়েছিল, কিন্তু ঘোষিত ছিল একটি সরকার, সে আওয়ামী লীগের সরকার, মুজিবনগর সরকার। এবং তাজউদ্দিনের মতো একটি ব্যক্তিত্ব ছিলেন যিনি তার স্ত্রীকে সাথে নিয়ে থাকেননি ৯ মাস, যে আমার মাতৃভূমির কাজে আমার জীবন দিতে হবে, লড়াই করতে হবে, আমার সাংসারিক জীবন যাপন করা সম্ভব না, এরকম ব্যক্তি। সৈয়দ নজরুল ইসলামের মতো ব্যক্তি, মনসুর আলী, কামারুজ্জামান, এরা সেই ভূমিকা পালন করেছে এবং প্রচন্ড বিরোধিতার সম্মুখীন হয়েছে দলের কাছে। সে প্রচন্ড বিরোধিতা মোকাবেলা করে তারা জাতি সফলতা অর্জন করতে পারে। সেই জন্য
পরিপূরক ভূমিকা পালন করেছে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন। একটি বাহিনীও তৈরি করেছিল, কারণ এটা ছিল চিন্তা যে যেহেতু দলীয় সরকারের অধীনে মুক্তিযুদ্ধ, এটা দীর্ঘমেয়াদী হতে পারে, সুতরাং সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করা এই সরকারের পক্ষে, দলীয় সরকারের পক্ষে সম্ভব না। সেই হিসাবে শ্রমজীবী জনগণের মধ্যে আমাদের যেটুকু শক্তি আছে সেটুকু নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের ভূমিকা পালন করতে হবে। যদি ঐক্যবদ্ধ না হয়, পরিপূরক ভূমিকা পালন করতে হবে। সে পরিপূরক ভূমিকাটা পালন করেছিল। ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী গঠিত হয়েছিল এবং তারা নিঃস্বার্থ ত্যাগী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছিল। বেতিয়ারাতে আমাদের 9 জন যোদ্ধা, তারা পাকিস্তানি অ্যাম্বুশের মধ্যে পড়ে যায়। পেছনে আরো বন্ধুরা ছিল, তারা সরে যেতে পারে। এই 9 জন, একজনও পিঠে গুলি লাগেনি, সবটাই সামনে। অর্থাৎ তারা আপ্রাণ যুদ্ধ করেছে, কেউ সরে পড়ার, পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। এরকম আরো উদাহরণ আছে। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর রণাঙ্গনে, সেখানে যুদ্ধে প্রাণ দিয়েছে আমাদের গেরিলারা। এই ভূমিকাগুলো আমি আরো সবিস্তারে বলছি না। এমন দুটো উদাহরণ দিতে পারি, ছোট উদাহরণ, যে আমাদের একজন মেয়ে পুরুষের পোশাক পরে সে যুদ্ধ করেছে। সেই মেয়েটি হলো সেলিনা বানুর মেয়ে। সেলিনা বানু ন্যাপের এমপি ছিলেন 54 সনে। তার মেয়ে পুরুষের পোশাক পরে যুদ্ধ করেছে দেশের ভিতরে, পাবনা সিরাজগঞ্জ সেক্টরে, আর দেশের বাইরেও মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করেছে। তার স্বামী মাসুদ আহমেদ, মাসুদুর রহমান তার নাম। নুরুর রহমান বলে একজন কৃষক নেতা ছিল, ছাত্র ইউনিয়ন নেতা ছিল, তার ভাই। সে আগের দিন খবর এসছে, পরের দিন যুদ্ধের ট্রেনিং এ যাবে, খবর এসছে দুঃসংবাদ যে তার মাতৃবিয়োগ ঘটেছে। দায়িত্ব পড়েছিল আমার এই দুঃসংবাদটা দেওয়ার, এবং সম্ভব হলে সে যদি যেতে না চায়, ঠিক আছে, ট্রেনিং বাদ দিয়ে অন্য কাজে তারে লাগাবো। যখন বললাম যে ধরো একজন তোমার সাথী যুদ্ধে যাচ্ছে, কালকে যুদ্ধ ট্রেনিং নেবে, আজকে শুনলো তার মা মারা গেছে, সেক্ষেত্রে তার কি করা উচিত? সে বলল, হ্যাঁ, মা মারা যেতে পারে, কিন্তু মাতৃভূমির সংগ্রামে তো আমরা লিপ্ত, ওটা তো ত্যাগ করতে পারি না। তারপর আমি সরাসরি বলে বসলাম, তোমার মা মারা গেছে, এই সংবাদ এসছে, তুমি কি করবে চিন্তা করে বলো। হাও মাও করে কাঁদলো কিছুক্ষণ, তারপরে চোখ মুছে বলল, আমি যুদ্ধে যাব। সে বাড়িতে যাব, মায়ের লাশটা দেখব, এই কথা বলেনি। একটা ছেলে, টঙ্গী বাড়ি, সে আমাদের প্রাথমিক সিলেকশনে হলো, বাতিল হলো, সে মুক্তিযুদ্ধে যেতে পারবে না। কারণটা হলো পায়ের নিচটা তার সমতল, সমতল হলে ক্রলিং করা, দৌড়ানো, এটা অনেক ক্ষেত্রেই বাধা। সমতল স্পিড কমিয়ে দেবে,
আর মুভমেন্ট করতে পারবে না শরীর। এই সিলেক্টেড হলো না, খেয়ে কি কান্না, তার অনেক কষ্টে বোঝানো হলো যে যুদ্ধের চেয়েও আরো গুরুত্বপূর্ণ কাজ আছে যুদ্ধের। তুমি শত্রুদের অবস্থান চিহ্নিত করে আনতে পারো, তুমি র্যাকি করতে পারো, তুমি অস্ত্র স্থানান্তর করতে পারো, কোথায় রাখবে অস্ত্র ঠিক জায়গায় পৌঁছে দিতে পারো, বহু রকম গুরুত্বপূর্ণ কাজ করতে পারো, সেগুলো করবে। এই যে এই যুদ্ধে যাওয়ার জন্য তার মা পাঠিয়েছে যে আরেক ভাইকে মেরে ফেলেছে পাক বাহিনী, সুতরাং সে তুই যুদ্ধে যা, বেঁচে থাকলে ভালো, ভালো কাজের জন্য প্রাণ দিলি, এটা নিয়ে আমি শান্তি থাকবো। এক ছেলেকে তো হারিয়েছে, আরেক ছেলে মাত্র দুই। এই রকমের বিবেচনায় মানুষ এসেছিল, তারা কোনো দল করতো না, আমাদের দলও করতো না। সেই মানুষগুলোর প্রত্যাশা, আশাভঙ্গ স্বাধীনতার পরের থেকে ক্রমশ যখন হলো, সেই আশাভঙ্গের কথাগুলো চিন্তা করলে নিজে হতাশ আমি হই না, বরঞ্চ মনে হয় এটা আমাদের কি কি করা দরকার ছিল, কি কি আমরা করিনি, যার ফলে এই ঘটনার উদ্ভব হয়েছে। এক তো জাতীয় ঐক্য তখন থেকেই করা দরকার ছিল, এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধ সফল হতো না যদি সেখানে সোভিয়েত ইউনিয়ন যুক্ত না হতো। শুধু একা ভারত, আমেরিকা, চীন, মধ্যপ্রাচ্য মোকাবেলা করে আমাদের দেশে স্বাধীনতা এনে দিতে পারত না, এটা ভারতও কখনো ভাবেনি। সেই জন্য তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, সে আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছে, এবং তারা একটা চাপ দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং ভারত মুজিবনগর সরকারকে, তোমরা যদি জাতীয় ঐক্য দেখাতে না পারো তাহলে আমরা সর্বাত্মকভাবে সাহায্য করতে পারবো না। তখন কনসালটেটিভ কমিটি গঠন হয়, মুজিবনগর সরকারের পরামর্শদাতা কমিটি হিসাবে মৌলানা ভাসানী, ব্যক্তি হিসাবে আবার দল হিসাবে না, মৌলানা ভাসানী, মুজাফর দল হিসাবে ন্যাপ মুজাফর, মনি সিং, এদিকে মনোরঞ্জন ধর, মনি সিং কমিউনিস্ট পার্টি, মনোরঞ্জন ধর কংগ্রেস পার্টি। এই বুদ্ধি পরামর্শ দিচ্ছে এই সরকারকে, সেই রকমের একটি অবস্থা তৈরি করল। এটা দিয়ে আত্মরক্ষা করলো, কারণ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ছিল ঐক্যের বিরুদ্ধে। কিন্তু ঐক্য না করলে আবার অস্ত্র পাওয়া যাবে না, সমর্থন পাওয়া যাবে না, জাতিসংঘে ভেটো পাওয়া যাবে না। এই অবস্থায় সাহসী ভূমিকা নিয়ে তাজউদ্দিন সাহেব এই কনসালটেটিভ কমিটি করলেন। আমরা চিন্তা করি যদি কমিটিটা না হতো, এই যদি কমিটিটা হয়েছে এটা অনেকটা দুধের বদলে ঘোলের সামিল, তারপরেও এটা না হলে ওরা আসতো না, মুক্তিযুদ্ধের সর্বাত্মক সহযোগিতা করতো না। জাতিসংঘে 3 বার ভেটো যদি না দিত, আজ পর্যন্ত হয়তো আমাদের ওই যুদ্ধবিরতি যেই যার জায়গায় থেকে লেফট রাইট করতে হতো, চেষ্টা করতে হতো। এই যে তৎকালীন বৈশ্বিক পরিস্থিতি আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছে, এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ইত্যাদি দেখানো আওয়ামী লীগের সাথে একসাথে দেখানোর ফলে জাতীয় ঐক্যটা প্রতিভাত হয়েছে। এবং সোভিয়েত ইউনিয়নের একটা সংজ্ঞা আছে যে জাতীয় মুক্তি সংগ্রাম হতে হবে, এটা জনযুদ্ধ হতে হবে, সকল গোষ্ঠী সকল রাজনৈতিক শক্তি মিলে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মিলে এই স্বাধীনতা চাচ্ছে, সেটা জাতীয় মুক্তির সংগ্রাম।
সেটা হলেই আমরা সাহায্য করব সর্বাত্মকভাবে, এবং অন্যান্য দেশও করেছে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। সেই কাজটা আমরা অর্জন করতে পেরেছি ওইটুকু তাজউদ্দিনের প্রজ্ঞা ইত্যাদির কারণে। ওইটুকু কনসালটেটিভ কমিটি 3বার বৈঠক হয়েছে ভারতে, বাংলাদেশে ফেরত আসার পরে বৈঠক হয়নি, সমাধি হয়েছে। এই যে জায়গায় দক্ষতা ধরে রাখতে পারলে 75 হতো কিনা এটা প্রশ্ন। এসে যাই মানুষের মধ্যে ঐক্যটা আরো থাকতো। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ঘরের মধ্যে যে অশান্তি কিংবা বিরোধ, মুজিবনগর সরকারের একটি সরকারের মধ্যে 2টি সরকারের অবস্থান ছিল, একটি তাজউদ্দিনের, একটি মুস্তাকের। মুস্তাকের সরকারটা ছিল এরকমের যে পাকিস্তানের সাথে কনফেডারেশনের সরকার, আর তাজউদ্দিনের সরকারের প্রতিজ্ঞা ছিল পূর্ণ স্বাধীনতা। এই রকমের দুটো সরকার কার্যরত ছিল। সেখানে ভারতের চাপে, সোভিয়েটের চাপে মুস্তাকের পররাষ্ট্রমন্ত্রিত্ব স্থগিত করা হয়, আব্দুস সামাদ আজাদকে মন্ত্রী করা হয়, এবং এর মধ্যে দিয়ে ওই বিপদ কাটা হয় যেটা মার্কিন কনসাল, কলকাতায় অবস্থানরত মার্কিন কনসালের সাথে চুক্তি করেছিলেন মুস্তাক যে পাকিস্তানের সাথে কনফেডারেশন আমরা রাজি। সেটা ঠেকানো গেছে তাজউদ্দিনের বুদ্ধি পরামর্শ, ভারত সোভিয়েত ইউনিয়নের সাহায্যে, এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি না থাকলে ওইটাও করা যেত কিনা সন্দেহ, কারণ সোভিয়েটের মাথা ব্যথা হতো না তখন। এই এক। দ্বিতীয়ত, এই যে মুক্তিযুদ্ধটা শেষ হয়ে এলো, সফলতার প্রান্তে এলো, যে মানুষটার নেতৃত্বে, তাকে আমরা মূল্যায়ন যথাযথ করেছি কিনা তা আত্মজিজ্ঞাসা করা দরকার সমগ্র জাতির। যে তার সাংসারিক জীবন যাপন করেনি, সেই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে পারিনি, চার নেতাকে মূল্যায়ন করতে পারিনি যথাযথভাবে। এবং যে স্বাধীনতা এনে দিল, স্বাধীনতা 2 বছরের মাথায় সে অপসারিত হলো সরকার থেকে, এবং যে কনফেডারেশনের সরকার বানাতে চাইল মুস্তাক, তিনি 75-এর 15 আগস্ট পর্যন্ত থেকে গেলেন বঙ্গবন্ধুর পার্শ্বচর হয়ে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ ঘায়েল হয়ে গেল, মুক্তিযুদ্ধের স্থপতি যে তাজউদ্দিন, তিনি অপসারিত। যিনি মুক্তিযুদ্ধে এনে দিলেন, সফলতা এনে দিলেন, যার নেতৃত্বে, অপসারিত। পুনর্বাসিত হলেন পাকিস্তানের সাথে, সে কনফেডারেশন করেছে, তিনি পুনর্বাসিত হলেন। এই যে একটা আত্মঘাতী কাজ আমার জাতি করলো, এটার জন্য কাউকে আমি দোষ দিচ্ছি না, আমার জাতিগতভাবে, জাতীয়ভাবে সংগঠিত হলো এবং বঙ্গবন্ধুকে দিয়ে করতে বাধ্য করালো। মুস্তাক অভিনয় করে থেকে গেল পাকা অভিনেতা হিসেবে 75-এর আগের মুহূর্ত পর্যন্ত, এবং সে বলেছিল যে নেতা আপনার আমি বিরোধিতা করব না জীবিত কালে, মৃত্যু হলে তখন আমি বিরোধিতা করব। সে তো কথা রেখেছে, তার খুনি তার কথা রেখেছে, কিন্তু খুনিকে চিনতে একটা জাতির নেতৃত্ব যদি ভুল করে তার মূল্য তো দিতে হয়, সে মূল্য দিতে হয়েছে। এখন বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে, আমি সপরিবারে হত্যার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধকে হত্যা হতে দেখেছি। মুক্তিযুদ্ধ হত্যা হয়েছে সেদিন ঘোষণা হয়েছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এই হত্যাকারীর কণ্ঠে রেডিওতে শুনেছি।
তো বুঝেছি পাকিস্তানে ফেরত যাওয়া হয়েছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ আনলাম এত রক্তের বিনিময়ে, সেখানে আবার পাকিস্তানে ফেরত গেলাম। সেই অবস্থা থেকে আবার আজকে এত বছর পরে স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করছি, শতবর্ষের এই স্থপতিকে, আমাদের স্বাধীনতার মহানায়ককে। কিন্তু আমরা আত্মসমালোচনা কি করেছি? নিজেকে জিজ্ঞেস কি করেছি যে আমরা কি ভুল পথ মারিয়ে এসেছি, ভুল পথে গেছি, যার ফলে প্রায় পাকিস্তানে চলে গিয়েছিলাম 75-এর 15ই আগস্ট। পাকিস্তানের পথে হাঁটা শুরু করে দিল। জামাত ইসলাম যেটা নিষিদ্ধ ছিল সেটা আবার স্বপ্রতিষ্ঠিত হলো আইনসঙ্গতভাবে, গোলাম আজম ফিরে এলো এইভাবে। এবং প্রথমে বিসমিল্লাহ, তারপর পরবর্তীকালে এরশাদের আমলে, জিয়ার আমলে বিসমিল্লাহ এবং এরশাদের আমলে রাষ্ট্রধর্ম আসলো। তো একটি সাম্প্রদায়িক বাংলাদেশের জন্য তো মুক্তিযুদ্ধ হয়নি। এবং সেদিন যদি কেউ বলতো যে তুমি বৌদ্ধ, তুমি যুদ্ধে যেতে পারো না, এটা মুসলমানের যুদ্ধ, তাহলে মুক্তিযুদ্ধ হতো কি? সফল হতো না। তুমি হিন্দু, তুমি যুদ্ধে যেতে পারো না, এটা যদি হতো, বরঞ্চ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, জাতীয় সংখ্যালঘু, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত 54টির মতো জাতিগোষ্ঠী, তারা সহ সকলে অস্ত্র ধারণ করে দেশ স্বাধীন করল। সেই জাতিকে দিগদর্শন দেখানো ক্ষেত্রে রাজনৈতিক শক্তি ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু আওয়ামী লীগ আমি বলবো না, সেখানে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আমরাও আমাদের কথা শোনেনি, যেটুকু শুনলে লাভ হতো সেটা শোনেনি। দলবাজির কারণে, দলের ভেতরে সেই শক্তির কারণে, অপশক্তির অবস্থানের কারণে। কিন্তু যদি সেদিন এই ভুল না হতো, তাহলে এত পাকিস্তানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল 75-এর পরে বাংলাদেশ, প্রায় পাকিস্তান ধর ধর ছুঁই ছুঁই অবস্থা। রাজনীতি সাম্প্রদায়িকরণ, রাষ্ট্রীয় 4 নীতির 3 নীতি বাতিল, গণতন্ত্র নানকবাস্তে থাকলো। এবং এই রাষ্ট্র কার, কিভাবে এলো, এই কোনো কাহিনী, তার পূর্বাপর কোনো সামঞ্জস্যহীন একটি অবস্থানে পৌঁছে গেল। এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, এটার জন্য আমরা আজকে কি করতে পারতাম সকলে মিলে? যদি মানে আমাদের যে সংকটগুলি বললেন, ব্যর্থতাগুলি বললেন, 50 বছরে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, এই সংকট থেকে আমাদের